আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু ডাইমেনশন। আমরা আজকে একটা সিগনিফিক্যান্ট থিওরি নিয়ে আলোচনা করব। যে থিওরিটুকু হচ্ছে আমাদের এইচএসসি লাইফ, আমাদের ভার্সিটি অ্যাডমিশন হোক, মেডিকেল অ্যাডমিশন হোক, ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন হোক, যেকোনো জায়গাতে আসার মতো একটা টপিক। এই টপিকের বেসিক ক্লাস মিস করার পর স্টুডেন্টরা মোটামুটি অনেকটাই হচ্ছে একটুখানি হতাশার মধ্যে পড়ে যায়, আমি কোশ্চেন কিভাবে অ্যান্সার করব বা কিভাবে বুঝতে পারবো। এবং তার থেকে আমার মজার বিষয় হচ্ছে এই টপিকটুকু থেকে প্রশ্ন হবেই হবে। হবে মানে হবে। এবং সেটা হচ্ছে আমরা এভরি সিঙ্গল ইয়ার, এভরি সিঙ্গল বোর্ড, যদিও হচ্ছে লাস্ট আপডেটে মানে সর্বশেষ ২০২৬ হচ্ছে সমন্বিত বোর্ডের এক্সাম হয়েছে, তাও কোশ্চেন আসছে। তার মানে এই টপিকটা হচ্ছে ভাইটাল, যার বেসিক ডেপথ যদি আমাদের ঠিকঠাক মতো থাকে, তাহলে এই চ্যাপ্টারের কোশ্চেন আনসার করাটা আমাদের জন্য একটা ডাল ভাত ইস্যু। টপিকটা কি? টপিক হচ্ছে আমাদের হাইব্রিডাইজেশন। এই হাইব্রিডাইজেশন টপিকটা হচ্ছে এমন একটা টপিক, যে টপিক হচ্ছে পোলাপানরা প্রথম হচ্ছে খুব কঠিন লাগে তাদের কাছে। তারা যেকোনো উপায়ে হোক আয়নিক সমযোজী বন্ধন খুব ভালোভাবে বুঝতে পারে, কিন্তু হাইব্রিডাইজেশন পড়তে গেলে তার কাছে মনে হয় কি আল্লাহ মাবুদ মাফ করো, এটা আমি কোনো মতেই পারতেছি না। তো হাইব্রিডাইজেশনের জন্য সবচেয়ে মেজর যে জিনিসটা আমাদের দরকার, সেটা হচ্ছে কিভাবে আমাদের হাইব্রিড অরবিটাল গঠিত হয় এবং কিভাবে এই অরবিটালের সংকরায়ন সম্পর্কিত আলাপ আলোচনা আমি করতে পারি। ওকে, তো আলোচনার শুরু থেকে শেষ অবধি আমি মোহাম্মদ নাজমুল হক তামিম আছি তোমাদের সাথে। তোমাদের এই আলোচনাটুকু শেষে এরপরেও যদি তোমাদের কারো কোনো প্রশ্ন থেকে থাকে, সেক্ষেত্রে ভাইয়াকে যে কোনো প্রকার প্রশ্ন করলেই হবে। আশা করতে পারি তোমাদের সমস্যাটুকু সেখানে সমাধান হয়ে যাবে। আমরা আমাদের আলোচনাটুকু শুরু করি। এখন আমরা আমাদের আলোচনায় হচ্ছে যেমনভাবে একটা প্রশ্ন অ্যাকচুয়ালি আমাদেরকে দেয়, প্রশ্ন কেমনভাবে দেয়, দেওয়া হয় এরকমভাবে যে স্বাভাবিক অর্থে আমরা কিভাবে হাইব্রিড অরবিটাল নিয়ে আলাপ আলোচনা করতে পারি, একটা হাইব্রিড অরবিটাল কিভাবে গঠিত হয়, এই জাতীয় প্রশ্ন যখন আমরা সর্বপ্রথম শেখা শুরু করি, আমাদের জানতে হবে বা আমাদের বুঝতে হবে কিভাবে আসে। প্রথমত আমরা আলোচনা করব কেমিক্যাল বন্ড অথবা রাসায়নিক বন্ধন দ্বারা। এই রাসায়নিক বন্ধন হচ্ছে ভাইয়া সচরাচর আমরা একদম ছোটবেলা থেকে যখন শিখতেছি, তখন সেখানে আমরা শিখি হচ্ছে আয়নিক বন্ধন এবং সমযোজী বন্ধন। তো আয়নিক বন্ধন বা যেটাকে আমরা তড়িৎযোজী বন্ধনও বলে থাকি। তো তড়িৎযোজী বন্ধন বলার পর আমরা হচ্ছে এখানে সমযোজী বন্ধন এখানে আবার শিখতেছি আলাদা করে। এই আয়নিক বন্ধনটা বেসিক্যালি হয় ভাইয়া ধাতু এবং অধাতুর ইলেকট্রন শেয়ারের মাধ্যমে। আবারও বলতেছি, ধাতু এবং অধাতুর ইলেকট্রন শেয়ার না, এখানে শেয়ার আসলে ভুলবশত বলা। এটা হচ্ছে ধাতু এবং অধাতুর মধ্যকার ইলেকট্রন আদান প্রদানের মাধ্যমে, ইলেকট্রন আদান প্রদান। আর যখন আমরা সমযোজী বন্ধন শিখব, সেই সমযোজী বন্ধনটুকু হচ্ছে ভাইয়া বেসিক্যালি আমাদের অধাতু এবং অধাতুর মধ্যকার যে বন্ধন, এই অধাতু অধাতুর বন্ধনটুকুই হচ্ছে বেসিক্যালি আমাদের সমযোজী বন্ধন। সেখানে হচ্ছে আমাদের ইলেকট্রন কি করা হয়, শেয়ার করা হয়। এখন ইলেকট্রন শেয়ার করার জন্য হচ্ছে অনেক প্রকার পদ্ধতি বা সিম্বল তুমি পাবা, বা অনেক প্রকার চিন্তাও তুমি এখান থেকে শিখতে পারবা। কিরকম? যখন আমরা ইলেকট্রন আদান প্রদানের জন্য তার থিওরিটুকু হচ্ছে এখান থেকে শিখতে আসি, বেসিক্যালি আমাদের জনাব লুইসের কাঠামো অনুযায়ী, লুইসের অষ্টক তত্ত্ব বা অক্টেট রুলের উপর বেস করে হচ্ছে বেসিক্যালি তুমি আয়নিক বন্ধনের কাঠামোটুকু নির্ধারণ করো, যদিও এখানে তার ব্যতিক্রম আছে। একই সাথে ইলেকট্রন শেয়ার করার জন্য আমরা যে পদ্ধতিগুলো বেসিক্যালি শিখে থাকি, সেই পদ্ধতিগুলোর মধ্যে একটা হচ্ছে আমাদের নর্মালি ইলেকট্রন শেয়ার করার, মানে আমরা একটা না আসলে কয়েকজনের সমন্বিত পদ্ধতির উপর বেস করেই আমাদের ইলেকট্রনটুকু কি হয়, গঠিত, মানে ইলেকট্রনগুলো শেয়ার করার মাধ্যমে একটা যৌগ গঠিত হয়। এখন এখানে কারা কারা কাজ করছে, প্রথমে আমাদের একজনের কথা না বললেই না, সেটা হচ্ছে আমাদের হিটলার এবং লন্ডনের। এই হিটলার আবার সেই হিটলার না যে হিটলারের কথা তোমরা সবসময় শুনছো। আর এই লন্ডন মানে হচ্ছে ইউকের সেই লন্ডন শহর না, এটা হচ্ছে দুজন ব্যক্তির নাম। হিটলার লন্ডনের যোজনী বন্ধন মতবাদ, এটা হচ্ছে আমাদের একটা টপিক বা একটা হচ্ছে থিওরিটিক্যাল আলোচনা, হিটলার এবং লন্ডনের যোজনী বন্ধন মতবাদ। এবং ওই মতবাদের উপর ভিত্তি করে হচ্ছে খুব সুন্দরভাবে দাঁড়ায় গেছে পলিং স্ল্যাটারের যোজনী বন্ধন মতবাদের পাশাপাশি আরেকটা আণবিক অরবিটাল মতবাদ। মানে একটা হচ্ছে আমাদের আণবিক অরবিটাল মতবাদ, আরেকটা হচ্ছে আমাদের কি যোজনী বন্ধন মতবাদ। এখন ওনার পাশাপাশি আরেকজনের নাম কি বললাম, পলিং স্ল্যাটার। তো পলিং স্ল্যাটারের যখন এই মতবাদটুকু আমরা আনতেছি, আমরা এখানে বেসিক্যালি শেখার চেষ্টা করি যে কিভাবে আমাদের অরবিটাল টুকু থেকে নতুন করে একটা যৌগ গঠিত হয় এবং কিভাবে আমরা হাইব্রিডাইজেশনে আসি। শুরুতেই হাইব্রিডাইজেশনটা বলে ফেললে হয়ে যাবে কি, তোমাদের জন্য ঝামেলা একটুখানি বাড়বে। এখন দেখো, আমরা যখন তার বন্ধন সম্পর্কিত আলাপ আলোচনা করা শুরু করি, বন্ধনের আলাপ আলোচনাটুকু যখন শেষ হয়, তখন আমরা চিন্তা করি যে একটা কিভাবে নতুন করে বন্ধন তৈরি হতে পারে। অ্যাজ ফর এক্সাম্পল, তুমি এখানে হচ্ছে
হাইড্রোজেন বন্ধনের কথা চিন্তা করো। নর্মালি হাইড্রোজেন দুটো পরমাণু আমরা নিছি। এই দুইটা হাইড্রোজেন পরমাণু যখন একসাথে এখানে আসতেছে, তারা একজন আরেকজনের উপরে যখন ওভারল্যাপ করে দিচ্ছে, এই ওভারল্যাপিংটুকু কি দেখানো হচ্ছে যে আমার এখানে কি হয়েছে, হাইড্রোজেনের একটা বন্ধন তৈরি হয়েছে। সেই হাইড্রোজেনের বন্ধনটাই বেসিক্যালি আমরা এইচ এইচ এভাবে ডিফাইন করি। তো এটা তো আমাদের বিশুদ্ধ অরবিটাল, রাইট? আমি এটা বলছি কেন? আমার বিশুদ্ধ অরবিটালটা বোঝানোর জন্য। এটা হচ্ছে একটা হাইড্রোজেন পরমাণু, এটা হচ্ছে ভাইয়া আরেকটা হাইড্রোজেন পরমাণু। ২ টা হাইড্রোজেন পরমাণুর মাধ্যমে তুমি যখন বিশুদ্ধ অরবিটালগুলোকে আবার এখানে নিয়ে আসতেছো, তারা তখন তোমাকে একটা কাঠামো তৈরি করে দিচ্ছে, সেখানে তুমি হাইড্রোজেন বন্ধন গঠন করতে পারছো। এবার তুমি চিন্তা করো, আমরা যখন এদের মধ্যকার ব্যাখ্যা বিশ্লেষণ দিয়ে দেই, তখন আমাদের আসে কি সংকরিত কাঠামোর একটা কথা। ছোট্ট একটা কথা কি বললাম? সংকরিত কাঠামো। এখন সংকরিত কাঠামো মানে কি? এই সংকরিত কাঠামো তুমি পাবা মানে হচ্ছে তুমি এখানে এখন আর বিশুদ্ধতে নাই, তুমি এখন চলে গেছো কিসে? অবিশুদ্ধতে। অবিশুদ্ধ অরবিটাল নিয়ে তুমি এখন কাজ করতেছো। তো অবিশুদ্ধ অরবিটাল নিয়ে যখন আমাদের এখানে কাজ করা শুরু হয়, একটা অবিশুদ্ধ অরবিটাল আমি কিভাবে ফাইন্ড আউট করতে পারি বা কিভাবে বুঝতে পারি, কিভাবে জানতে পারি? দ্যাট ওয়ান ইজ আওয়ার কোয়েশ্চেন। সো এখন অবিশুদ্ধ অরবিটাল মানে কি? অবিশুদ্ধ অরবিটাল মানে হচ্ছে তুমি পরমাণুর অরবিটাল সমূহকে হচ্ছে একসঙ্গে নিয়ে আসছো, নিয়ে তারপর একটা সংকরিত কাঠামো তৈরি করার জন্য চিন্তা করতেছো। এবার প্রশ্নটাকে আমি আরেকটুখানি ডিফাইন করি। মানে তুমি যখন সংকরায়ন শিখতে যাচ্ছ, তার মানে তুমি তখন কখনো বিশুদ্ধ অরবিটাল নিয়ে আসলে কাজ করতে পারবে না। তোমার নিতে হবে কি অবিশুদ্ধ অরবিটাল। সেই অবিশুদ্ধ অরবিটালগুলোকে একত্রে মিশিয়ে সমশক্তি সম্পন্ন নতুন অরবিটাল তুমি তৈরি করবা। কারণ এই অবিশুদ্ধ অরবিটালগুলো হচ্ছে আমাদের অসমশক্তি সম্পন্ন। অসমশক্তি সম্পন্ন মানে যতটুকু সহজভাবে হচ্ছে আমি তোমাদেরকে বলে দিতে পারি, এই অসমশক্তি সম্পন্ন অরবিটাল সমূহকে আমি একসঙ্গে মিশাবো। মিশানোর পরে আমরা সমশক্তি সম্পন্ন নতুন অরবিটাল এখানে তৈরি করতেছি। সমশক্তি সম্পন্ন নতুন অরবিটাল। এই সমশক্তি সম্পন্ন নতুন অরবিটাল তৈরি করার যে প্রক্রিয়া, এই প্রক্রিয়ার নামই হচ্ছে কি ভাইয়া আমাদের সংকরায়ন। তো এই সংকরায়নের পোর্শনটুকু যখন আমরা আলোচনা করা আসলে শুরু করি, তখন আমাদের মাথায় রাখতে হয় যে আমরা আসলে কোন টাইপের সংকরায়ন নিয়ে আলোচনা করতেছি। তো বাংলায় তুমি লিখতেছো অ্যাকচুয়ালি সংকরায়ন, এবং ইংরেজিতে তুমি সেটাকে লিখতে পারো হাইব্রিডাইজেশন। তো সংকরায়ন বা হাইব্রিডাইজেশন তুমি যেভাবেই বলো না কেন, নো প্রবলেম, তোমার এখান থেকে হাইব্রিডাইজেশন শুরু। এবার হিসাব করো, হাইব্রিডাইজেশন পড়তে গেলে আমাদের মাথায় চিন্তা আসে আমরা কিসের হাইব্রিডাইজেশন পড়ব। ১ নম্বরে আমরা তখন বলতে পারি সবচেয়ে প্রমিনেন্ট আমাদের sp3 হাইব্রিডাইজেশন বা sp3 সংকরায়ন ১। sp3 সংকরায়নের পরে তুমি ২ নম্বরে বলতে পারবা sp2 সংকরায়ন, sp2 সংকরায়ন, এবং ৩ নম্বরে তুমি বলতে পারবা ভাইয়া sp সংকরায়ন। ব্যাস, আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে এই ৩টা সংকরায়নের ইন ডিটেলস তুমি হচ্ছে আজকে আলোচনা শুরু করবা এবং আজকে আলোচনা তুমি শেষ করবা। চলো আমরা আমাদের আলোচনা শুরু করি কি দিয়ে? sp3 সংকরায়ন দ্বারা। sp3 সংকরায়ন। sp3 সংকরায়নের এবার তুমি সংজ্ঞা বলো। একটি s অরবিটাল এবং একটি s অরবিটাল এবং ৩টি p অরবিটাল। একটি s এবং ৩টি p অরবিটাল একত্রে মিশে সমশক্তি সম্পন্ন নতুন ৪টি অরবিটাল তৈরি করার যে প্রক্রিয়া, একটি s এবং ৩টি p অরবিটাল একত্রে মিশে সমশক্তি সম্পন্ন নতুন ৪টি অরবিটাল তৈরি করার প্রক্রিয়ায় sp3 সংকরায়ন নামে পরিচিত।
বা sp3 সংকরায়ন। ব্যাস, তোমার sp3 সংকরায়নের মামলা ডিসমিস, সংজ্ঞা শেষ। এখন এই sp3 সংকরায়নের তোমার যে জিনিসটা দরকার, বলো তো ভাইয়া তুমি কয়টা অ্যাস নিছো? এখন বলো যে ভাইয়া আমি অ্যাস নিছি কয়টা? একটা। ভাইয়া তুমি পি কয়টা নিছো? মোট কয়টা? তিনটা। তাহলে টোটাল আমার অরবিটাল কয়টা? চারটা। তো চারটা অরবিটাল যদি হয় তাহলে এস এর বেলায় তার পার্সেন্টেজটা তুমি কিভাবে কাউন্ট করবা? 1/4 ইন্টু 100%। তার মানে তোমার উত্তর দাঁড়াচ্ছে এখানে কত পার্সেন্ট ভাইয়া বলো তো? তোমার উত্তর হচ্ছে ভাইয়া 25% গেল। তাহলে আমাদের পি এর পরিমাণ কত হবে? মাইনাস করে দিলেও হবে, ক্যালকুলেটিভলিও দেখাও। 3/4 ক্যালকুলেশন হয়ে গেল। এবার আমার উত্তর আসলো কত ভাইয়া? 75%। তাহলে এখন আমাকে বলো, তুমি শিখে আসছো কোয়ান্টাম সংখ্যায় এস অরবিটালের বেলায় তার চার্জ ডেন্সিটি তুলনামূলকভাবে বেশি থাকে, পি অরবিটালের বেলায় চার্জ ডেন্সিটি তুলনামূলকভাবে কম থাকে। তার মানে এই ক্ষেত্রে যখন তুমি কাজ করতেছো তার এস এর বেলায়, মানে তার এস পরিমাণটুকু কম থাকার কারণে তার চার্জ ডেন্সিটির পরিমাণটাও কি এখানে কম আছে, মানে কি সুবিন্যস্ত অবস্থায় তার বন্ধনগুলোকে সে অ্যাটাচড অবস্থায় রেখে দিছে, মানে এই বন্ধনটা শক্তিশালী। এখন আরেকটু ডিপ থটে তুমি যদি এটাকে ভাবতে চাও, এবার একটুখানি হইলেও তোমার চিন্তা ভাবনাটুকু চেঞ্জ করতে হবে। আসো, এবার আমরা একটা সংকরিত কাঠামো শিখতে যাব। কিভাবে? কার্বন নিয়ে। লিখলা কার্বন, পারমাণবিক সংখ্যা 6, ইলেকট্রনিক কনফিগারেশন লেখার পরে আমি লিখতে পারি 1s2 2s2 এবং 2px1 এবং 2py1, লেখা শেষ। এটাকে তুমি এখন উত্তেজিত অবস্থা বা হাইব্রিড অরবিটালে যখন কনভার্ট করার চিন্তা করতেছো, এবার আসলে আমাদের 1s2, দেন আমাদের 2s1 এবং ফাইনালি আমাদের 2px1, তারপর 2py1 এবং আমাদের 2pz1 হলো। ওকে, আমরা যে শিখছিলাম কার্বনের যোজনী 4, তার প্রমাণ পাইছো তো? এবার কার্বনের যোজনী 4 আমাদের কেমনে আসলো? এইভাবেই হচ্ছে কার্বনের যোজনী ভাই 4 আমরা দেখাইতে পারি, যেটা বেসিক্যালি তোমরা আগে থেকেই হচ্ছে জানো, তারপরও আবার হচ্ছে ভাই এখানে বলে দিলাম। তাহলে এখন দেখো, তোমার বেজোর ইলেকট্রন এখানে ভাইয়া একটা, এখানে আরো একটা বেজোর ইলেকট্রন, আরো একটা বেজোর ইলেকট্রন, আরো একটা বেজোর ইলেকট্রন। উত্তেজিত অবস্থার যতগুলো বেজোর ইলেকট্রন এখানে আছে সবগুলোকে তুমি এখানে পাচ্ছ কিসের জন্য? তার বন্ধন গঠন করার জন্য। না, এখন তুমি ভাবো, তুমি এখানে কয়টা নিচ্ছ? দিস ওয়ান এস, এবং এখানে আমাদের পি 3টা, ফলাফলস্বরূপ তার হাইব্রিড অরবিটালের জন্য তার কাঠামো কি দাঁড়ায়? sp3 সংকরায়ন তুমি এখানে গঠন করতেছো। ভাবতেছো কি ব্যাখ্যা শেষ? জি না, ব্যাখ্যা কেবল শুরু হইল। এখন ব্যাখ্যা শুরু করতে গিয়ে তুমি এখন করতেছো কি, একটা কার্বন লিখলা, ছোট করে লিখো। একটা কার্বন লেখার পরে তুমি এখানে একটা চিত্র দিলা, একটা অরবিটাল আঁকছো, এখানে কার্বন দেওয়ার পরে তুমি আরেকটা অরবিটাল আঁকছো, এখানে কার্বন দেওয়ার পরে আরেকটা অরবিটাল, এখানে কার্বন দেওয়ার পরে আরেকটা অরবিটাল। দেখো, 4টা অরবিটালকে তুমি এখানে সেট করছো। কালার চেঞ্জ করো, কালার চেঞ্জ করে এমন একটা কালার নাও যেটা তোমার আর ইউজ করতে হবে না, তাতে তোমার জন্য সুবিধা আছে। এখানে একটা কালার নিস, হাইড্রোজেন, তো তুমি এখানে আরেকটা হাইড্রোজেন আনছো, হাইড্রোজেন, এখানে আরো একটা হাইড্রোজেন আনছো, দিলা, এখানে আরো একটা হাইড্রোজেন দিছো, দিলা। এখন তুমি খুব ভালোভাবে চিন্তা করো যে এই জায়গাতে তোমার ওভারল্যাপিংটা আসতেছে, একটা ওভারল্যাপ, একটা বন্ধন, আরেকটা ওভারল্যাপ, আরেকটা বন্ধন, এখানে একটা ওভারল্যাপ হয়েছে, আর একটা বন্ধন তৈরি হয়েছে, এখানেও ওভারল্যাপ হয়েছে, আবার বন্ধন তৈরি হয়েছে। ভালো মতো এখানে তাকাও। তুমি এখানে পাইছো কি? সাদা দাগের যেগুলো আছে সেগুলো হচ্ছে কি ভাইয়া? সাদা দাগের গুলো বলো, সাদা দাগের গুলো কি ছিল? এই সাদা দাগগুলো হচ্ছে, বা সাদা অরবিটাল, এগুলো হচ্ছে ভাইয়া সংকরিত, সংকরিত sp3। আর যখন তুমি এইটার কথা বলতেছ, এটা হচ্ছে আমাদের অসংকরিত এস, অসংকরিত এস হয়েছে। তাহলে তুমি যে বন্ধনটা এখানে গঠন করতেছো, এই বন্ধনটা অ্যাকচুয়ালি কি? sp3s। sp3টা হচ্ছে কি আমাদের কি বন্ড অর্ডার, বা আমাদের এই বন্ডটুকু ক্রিয়েট করা বা হাইব্রিডাইজেশন হয়ে গেছে। আর এস কি আমাদের অসংকরিত, যেটা এসে এখানে বন্ধনটুকু তৈরি করছে। আরো মজার জিনিস হচ্ছে, এই ক্ষেত্রে তার ইলেকট্রনিক কনফিগারেশনটাকে আমাদের চিন্তা করতে হয় এমনভাবে যে সে ঘড়ির কাঁটার একমুখী অবস্থা এবং বিপরীতমুখী অবস্থা, আবারও একমুখী, বিপরীতমুখী, একমুখী, বিপরীতমুখী, এখানেও একমুখী, এখানেও বিপরীতমুখী। এইভাবে সে আমাদেরকে sp3টা এখানে তৈরি করে দিচ্ছে। তোমাদের বোঝানোর জন্য আমি একটা সুবিধাজনক অবস্থা তৈরি করি। ওয়েট, এটা আমি আলাদা করে লিখে দিব, এটা আমি একটা বক্স করব। এই ক্ষেত্রে এই পুরা স্ট্রাকচারটা হচ্ছে কিসের জন্য? আমাদের কাঠামোটুকু বোঝানোর জন্য। এখন sp3s, এটা কিসের জন্য বলতেছি? যে বন্ধনটা এখানে গঠিত হয়েছে। আর এখানে আমরা যদি s এর পরিমাণটা কাউন্ট করে দিই, একটু ছোট করে লিখে দিই, তাহলে মানে তোমার মনে থাকবে। পরে তো আবার বলবা যে ভাই এটা মুছে ফেলছে, পরে আর মনে নেই। এই হচ্ছে আমাদের 25% এবং p হচ্ছে আমাদের 3/4 ইন্টু 100% ইজ ইকুয়াল টু 75%।
শেষ। এতটুকু আমাদের দেখানো হয়ে গেল। তুমি যেই কাঠামোটুকু এখানে অ্যাকচুয়ালি দেখাইছো এটা হচ্ছে sp3 সংকরিত হওয়ার পরে কার্বনের বেলায় তার যে sp3 সংকরায়ন ঘটে সেই sp3 সংকরায়ন। একদম পুরো জেন্টলি খুব সুন্দরভাবে হচ্ছে তুমি এতটুকুই যদি পরীক্ষার খাতায় লিখে দিয়ে আসতে পারো, মোর দ্যান এনাফ। এবং এখানে তার আকারটা অ্যাকচুয়ালি কি দেখায় দেখো। প্রথমে আমি হচ্ছে এখানে একটা চিহ্ন দিলাম, এখানে আরেকটা, এখানে আরেকটা। এগুলো হচ্ছে একেকটা বন্ধন। এখানে হচ্ছে একটা হাত হাইড্রোজেন, এখানে আরেকটা হাইড্রোজেন, এখানে আরেকটা এবং সর্বশেষ আরেকটা। তুমি যেটা পাইছো এটা হচ্ছে একটা মিথেনের স্ট্রাকচার, লিখলাম মিথেন। এবং এই মিথেনের স্ট্রাকচার লেখার পরে তুমি যাবতীয় যতগুলা সমগোত্রীয় মানে অ্যালকেন সমগোত্রীয় শ্রেণী তুমি জীবনে যতবার পাবা তারা প্রত্যেকে sp3 সংকরায়ন নিয়ে তোমার সামনে হাজির হবে। সো এখন তুমি চিন্তা করো তোমার এই জায়গাতে তার বন্ধন কোণের মান কত। তোমার এইটা হইতেছে সবচেয়ে মেজর জিনিস যে তার বন্ধন কোণের মান কত। তার বন্ধন কোণের মান হবে ভাইয়া 109.5 ডিগ্রি এবং তার আকার কি হবে এবার তুমি বলতে পারবা তার আকার হবে ভাইয়া চতুস্তলকীয় অথবা ইংরেজিতে তুমি বলতে পারবা টেট্রাহেড্রাল। টেট্রাহেড্রাল ব্যাস এই হচ্ছে ভাই আমাদের sp3 সংকরায়নের কাহিনী। বোঝা গেছে তো? তোমার এক্সামের জন্য যে তিনটা জিনিস মেজর দরকার, একটা যৌগ দিবে তার সংকরিত কাঠামো নির্ণয় করার পদ্ধতি কি, তারপরে তোমাকে দিল তার বন্ধন কোণ কত অথবা তার আকার কি হবে। যাবতীয় যত প্রকার sp3 সংকরায়ন তুমি পাবা তুমি আপাতত মনে রাখো তার বন্ধন কোণের মান 109.5 ডিগ্রি। পরে তার ব্যতিক্রম আসবে, ব্যতিক্রম ভাইয়া অন্য একটা ক্লাসে আলোচনা করব, আজকে না। আজকের ক্লাসে আলোচনা করলে ক্লাসটা একটুখানি বেশি বড় হবে। আর যদি তুমি তার আকার বলে থাকো চতুস্তলকীয়, এই আকারটাও পরিবর্তন হবে, সেটাও তার বন্ধন কোণের উপর ভিত্তি করে, এটাও আমরা পরে আলোচনা করব। এখন তুমি চিন্তা করো sp3 পরে আমাদের আরেকটা আলোচনা করার কথা ছিল, সেটা কি আমাদের sp2। সো যদি আমরা sp2 সংকরায়ন আলোচনা করতে চাই তাহলে sp2 সংকরায়নে তুমি কিভাবে ব্যাখ্যা দিবা? আগের সংজ্ঞাটুকুই তুমি আবার রিপিট করবা নাকি নতুন সংজ্ঞা দিবা? এখন কথা হচ্ছে যে ভাইয়া নতুন সংজ্ঞা তোমার দিতে হবে, আগের সংজ্ঞা রিপিট করার কোনো অপশনই নাই। একটি এস এবং দুইটি পি, একটি এস এবং দুইটি পি অরবিটাল একত্রে মিশে সমশক্তি সম্পন্ন নতুন তিনটি অরবিটাল তৈরি করার যে প্রক্রিয়া, তিনটি অরবিটাল তৈরি করার প্রক্রিয়ায় sp2 সংকরায়ন। এবার তুমি ভাইয়া মাথা ঠান্ডা করে খেয়াল করো, আগের বারের সংজ্ঞা ছিল sp3 মানে পি আমার কয়টা? তিনটা। এবার আমার বলা হয়েছে কয়টা? পি দুইটা। তাহলে টোটাল অরবিটাল আমার কয়টা? তিনটা। তাহলে আমাদের এস এর পরিমাণ হবে 1/3 ইন্টু 100%। এবং পরবর্তীতে তুমি বলতে পারতেছো যে ভাই আমার এস এর পরিমাণ হচ্ছে অ্যাকচুয়ালি 33.33%। আর যখন তুমি আমাকে পি এর পরিমাণ বলবা তখন তুমি আমাকে বলতেছো যে ভাই পি হবে আমাদের 2/3 ইন্টু 100%। এবং ফাইনালি তুমি আমাকে বলতে পারবা 66.67%। আগেরটার সাথে এবার পার্সেন্টেজটাকে একটু কম্পেয়ার করো। আগে এস ছিল 25, পি ছিল আমার 75। এস এর পরিমাণটা আমার কি হয়েছে? বাড়ছে। পি এর পরিমাণটা আমার ডাউনওয়ার্ডে নামতেছে। ফলাফল ছিল আমার ইলেকট্রন চার্জ ডেন্সিটিটা একটুখানি বাড়তেছে তার চারপাশে। কেন? কারণ এই জায়গাতে আমার এস এর পরিমাণটা কি তুলনামূলকভাবে বেশি। আবার কোন যৌগ নিবা? অন্য কোনো যৌগ? জি না। এবারও তুমি আবার সেই কার্বনকেই আনবা, পারমাণবিক সংখ্যা তুমি 6 লিখবা এবং তুমি এখানে লিখতেছো 1s2 2s2 2px1 এবং 2py1 হলো। আচ্ছা তুমি এখন 2pz0 যদি লিখে দাও কোনো সমস্যা নাই। এইবার আসো তোমার আসল খেলায়। হাইব্রিড অরবিটালে কনভার্ট করছো, 1s2 দিছো। 1s2 দেওয়ার পরে তুমি আবার হচ্ছে এখানে দিলা 2s1, তারপরে দিলা তুমি 2px1, তারপরে দিলা তুমি 2py1, তারপরে তুমি দিলা 2pz1।
এবার এবার আর হচ্ছে আঁকাবুকি দিতে গেল। আচ্ছা আঁকাবুকি করে দেখি, পরে আবার বললো ভাইয়া বুঝি না, তোমাকে তো স্বভাব খারাপ। আচ্ছা দিলাম। মোটামুটি 2টা 3টা হয়েছে না? এই যে আমার একটা, আরও একটা, আরও একটা, আরও একটা। এখানকার এই 3টাকে নিয়ে তুমি কাজে লাগাবা তোমার sp2 মানে সংকরিত অরবিটাল। আর যেটা এখানে বাকি থাকতেছে এটা হচ্ছে আমাদের অসংকরিত অসংকরিত pz অরবিটাল। সবসময় মনে রাখবা, সংকরায়নে অরবিটাল অংশগ্রহণ করে, ইলেকট্রন না। এখানে কিন্তু গোলমাল পাকায়ও না, সংকরণে অলওয়েজ অরবিটাল অংশগ্রহণ করবে। সংকরায়ন হচ্ছে কাইন্ড অফ একটা হাইপোথিসিস লেভেল, একটা কনসেপচুয়াল থিওরি হিসাবে আমরা এখানে রাখতেছি। তুমি একটা যৌগের গঠন প্রক্রিয়া বিবেচনা করার জন্য এর চেয়ে ভালো কোনো অপশন তোমার হাতে আজ অব্দি তো দিতে পারে নাই। সো এগুলো নিয়ে তুমি পেরেশানি নিও না যে তোমার কেমন কি যৌগ তুমি দিতেছো বা ব্যাখ্যা দিচ্ছ বা কেমন কি লাগতেছে, এরকমভাবে ভাবার দরকার নেই। আসো, এটা একটু উপরে উঠাইছি, তার একটা কারণ আছে। কারণ হচ্ছে এখানে আমার জায়গা লাগবে একটু বড়। দেখা যাচ্ছে তো? আশা করতে পারি দেখা যাওয়ার কথা যথেষ্ট পরিমাণ আছে। হ্যাঁ, দেখা যাচ্ছে। এখন আসো আমরা আমাদের ব্যাখ্যাতে আসি। তুমি যে যৌগটা এখন বানাবা, এই যৌগটা হচ্ছে আমাদের sp2 সংকরায়ন। এই sp2 সংকরায়নে তাহলে তুমি কয়টা অরবিটালকে নিয়ে কাজে লাগতেছো? তুমি বলতেছো ভাইয়া s নিছি একটা, p নিছি আমি কয়টা? 2টা, px এবং py। আমার pz এটা কি অবস্থায় আছে ভাইয়া? অসংকরিত। লিখে দিছি অসংকরিত pz অরবিটাল, মানে অয় সংকরায়নে অংশগ্রহণ করে নাই। বুঝা নিও, মানে তুমি একটা s নিছো, 2টা p নিছো, pz যে মানে ও যেমন ছিল তেমনই তুমি এখানে রাইখা দিছো। প্রথমে একটা কার্বন লিখলাম, ওই কার্বনের এখানে হচ্ছে আমার একটা সংকরিত অরবিটাল, এই কার্বনের আরেকটা হচ্ছে আমার সংকরিত অরবিটাল, কার্বনের আরেকটা সংকরিত অরবিটাল। খেয়াল করে দেখো 3টা হয়েছে। আচ্ছা এখানে আরেকটা কার্বন আনো, এই কার্বনের আরেকটা সংকরিত অরবিটাল, কার্বনের আরেকটা সংকরিত অরবিটাল, এই কার্বনের আরেকটা সংকরিত অরবিটাল। পুরোটা আমি এখন দিছি। এখন তুমি করো কি, তুমি এখানে অসংকরিত সেই এসকে নিয়ে আসো, আরেকটা অসংকরিত এস, এখানে আরেকটা অসংকরিত এস, এখানে আরেকটা অসংকরিত এস। এবার তুমি দাগ দাও অরবিটালের সরাসরি অধিক্রমণ, অরবিটালের সরাসরি অধিক্রমণ, সরাসরি অধিক্রমণ, সরাসরি অধিক্রমণ। আমি তোমার কথাটা কি বলছিলাম? অরবিটালের সরাসরি অধিক্রমণের মাধ্যমে প্রাপ্ত বন্ধন হচ্ছে সিগমা, আর অরবিটালের পাশাপাশি অধিক্রমণের মাধ্যমে প্রাপ্ত বন্ধন হচ্ছে পাই বন্ধন। এটা তুমি এখন মুখস্থ করো। যদি তুমি সিগমা বন্ধন এবং পাই বন্ধন না পড়ে থাকো এবং না জেনে থাকো, তুমি অন্তত এই 2টা লাইন মুখস্থ করো। অরবিটালের যখন সরাসরি অধিক্রমণ হবে তখন সেখানে সিগমা বন্ধন পাওয়া যাবে, আর যখন পাশাপাশি অধিক্রমণ হবে তখন সেখানে পাই বন্ধন পাওয়া যাবে। এখন তোমাদের মধ্যে কেউ একজন হয়তোবা ভাবতেছ যে ভাইয়া আমাদের এখানে কার্বনের যোজনী 300 করতেছে, এই কার্বন তার যোজনী 300 করতেছে, কিন্তু আপনি বলছেন কার্বন তার যোজনী 4 প্রদর্শন করে এবং আমি এটাই মুখস্থ করছি। ওকে, এখন তুমি ভাবো তোমার এখানে কে অসংকরিত অবস্থায় ছিল? তুমি এখন উত্তর দিচ্ছ ভাইয়া পিজেড। সেই পিজেড অরবিটালটাকে একদম তুমি হচ্ছে উলম্বভাবে, মানে এই বোর্ডের সমতলে উলম্বভাবে তুমি এখানে সেট করতেছো। আমার কথাটা আবার বলি, এই বোর্ডটা হচ্ছে একটা সারফেস প্লেন, যেখানে তুমি ভেক্টর পড়তে গেছিলা, তুমি সমতলীয় ভেক্টর শিখছো। একটা সমতলের উপর আমি যা কিছু সেট করব সবগুলো হচ্ছে কি সমতলীয় ভেক্টর। তীর চিহ্ন দিয়ে দিলাম। ওকে, এখন তীর চিহ্ন দেওয়ার পর তুমি যখন সমতলীয় ভেক্টর বলতেছো, সমতলীয় ভেক্টরের উপর উলম্বভাবে যখন তুমি অবস্থান নেবা তখন সেটা হয়ে যাবে কত? আমার 90 ডিগ্রি। এই বোর্ডটাকে সারফেস প্লেন বিবেচনা করে তার মধ্যে তুমি 90 ডিগ্রি অ্যাঙ্গেলে হচ্ছে এদেরকে বসাচ্ছ। বোর্ডটা হচ্ছে একটা দ্বিমাত্রিক কাঠামো, কিন্তু আমি স্ট্রাকচার যেটা আলোচনা করতেছি সেটা হচ্ছে একটা ত্রিমাত্রিক কাঠামো, যার কারণে তুমি সরাসরি এইভাবে দেখাইতে না পাইরা এটাকে কি এভাবে দেখাচ্ছ, কারণ এমনিতে আমি তোমাকে কোনো চিত্রকে দেখাইতে পারতেছি না। ঠিক একইভাবে তুমি এই কার্বনের বেলাতেও কি করতেছো? সেম একই ঘটনাই আমাকে বলে দিচ্ছ। এখন তুমি আমাকে বলবা কি ভাই গ্যাঞ্জাম তো আবার লাগছে কেন? 1 2 3 4 5 যোজনীতে এবার 5 হয়ে গেছে। নো, কারণ আমি যখন তোমাকে এই পুরোটা স্ট্রাকচার এখানে দিছি, সে অসংকরিত হয়ে তোমাকে দেখাচ্ছে, তার মানে হচ্ছে তার টোটাল যোজনী এখানে একটা। কথা মাথায় গেছে? মানে এই পুরোটা মিলে তার যোজনী কত প্রদর্শন করতেছে? 1। ঠিক একইভাবে এইটার বেলাতেও তার যোজনী কত প্রদর্শিত হচ্ছে? 1। পুরোটা মিলে 1, সাদা সাদা সাদা। কয়টা আছে? 3টা। যোজনী কত হয়ে গেল? 4। এবং এদের বেলায় যখন তুমি অরবিটালের অধিক্রমণটা দেখাবা, এদের বেলায় হইছে অরবিটালের পাশাপাশি অধিক্রমণ, ফর দ্যাট তুমি এখানে পাই বন্ধন তৈরি করতে পারছো। বুঝা গেছে? এখন তুমি যদি তার কাঠামো আঁকতে চাও তাহলে কাঠামোটুকু আঁকো। দেখো
এই কার্বনের সাথে সেটআপে আসছে, একটা ডিরেক্ট ওভারল্যাপ হয়েছে, এবং বাঁকা করে তুমি একটা দিলা আরেকটা দিলা, সেটআপের সাথে মিলছে, হাইড্রোজেন, আবারও হাইড্রোজেন, এই পাশে আসো, আবার হাইড্রোজেন দিছো, আবারও হাইড্রোজেন দিছো। ওকে, এইবার তুমি চিন্তা করো ভাইয়া, তুমি এখানে আমাকে কি দেখাইছিলা, অরবিটালের পাশাপাশি অধিক্রমণ না, এটা মিলে কি একটা পাই বন্ধন আমাকে তৈরি করে দিছে না? ওইটাকে তুমি জাস্ট এইভাবে একটা দাগ দিয়ে দিছো। এখন তুমি খেয়াল করে দেখো তোমার মিলছে কিনা। মিলছে। তুমি যদি বাম পাশের কার্বন নিয়ে চিন্তা করো তাহলে তোমার যোজনী কত 4, ডান পাশের কার্বন নিয়ে চিন্তা করো যোজনী কত 4, এবং তুমি যে যৌগটা আমাকে এখানে অ্যাকচুয়ালি আইকা দিছো, এই যৌগটাই হচ্ছে বেসিক্যালি তোমার sp2 সংকরিত অবস্থায় গিয়ে তোমাকে টোটাল স্ট্রাকচারটুকু আমাকে দেখায় দিছে। এখন তুমি যেই কালারই আমি, আচ্ছা এই কালারই দিলাম, বোঝানোর সুবিধার্থে আমি এই কালার দিয়ে রাখলাম। তাহলে আমি লিখতে পারি চিত্র ইথিন অণুর গঠন, ইথিন অণুর গঠন, ঠিক আছে? তো ইথিন অণুর গঠন যখন তুমি এখানে আমাকে দেখায় ফেলছো, তার স্ট্রাকচার তুমি দেখাইছো, তাহলে আগের মতো করি, তার বন্ধন কোণ কত? এবার তুমি বলবা যে ভাইয়া তার বন্ধন কোণ হচ্ছে আমার 120 ডিগ্রি, 120, এবং তার আকার কি হবে? সমতলীয়, সমতলীয় ত্রিভুজাকার। ব্যাস, ঝামেলা শেষ। তাহলে আগের বার sp3 পাইছিলা, বন্ধন কোণ কত পাইছিলা? 109.5। তার আকার কি পাইছিলা? টেট্রাহেড্রাল বা চতুষ্ফলকীয়। এবার পাইছো তার বন্ধন কোণের মান 120 ডিগ্রি, তার আকার কি পাইছো? সমতলীয় ত্রিভুজাকার, প্ল্যানার, ট্রাইগোনাল। ওকে, আশা করতে পারি তোমার sp2 সংকরায়ন নিয়ে তুমি আমাকে এরপরে আর কোনো প্রকার কোনো প্রশ্ন করবা না, এবং তোমাকে ফাইনালি এখানে আমি একটা জিনিস বলাই দিতে পারি যে পুরো যৌগটার মধ্যে তুমি আমাকে বলতে পারবা যতগুলা দাগ দেখা যাচ্ছে, যতগুলা দাগ তুমি দেখতে পাবা, তার মানে তোমার সিগমা বন্ধন ঠিক ততগুলা, 1টা 2টা 3টা 4টা। এখন তুমি বলবা ভাই আপনি না বলছেন দাগ যতগুলা ততগুলা সিগমা? জি না, সাদা যেখানে যতগুলা আছে এগুলো প্রত্যেকটা হবে সিগমা। মানে যখন তুমি কোনো একটা বন্ধন গুনতে যাবা, গুনে বের করবা যে ভাই এখানে আমার কতগুলো বন্ধন দেওয়া আছে, তখন তুমি চিন্তা করবা বা তখন তোমার টার্গেট হবে তোমার এখানে কতগুলো বন্ধন তুমি এখানে তৈরি করতেছো। টোটাল তৈরিকৃত বন্ধন সংখ্যা হচ্ছে 6টা। 6টা বন্ধনের মধ্যে প্রথমে তুমি হিসাব করতেছো যে আমার এখানে সিগমা বন্ড কয়টা, যতগুলো সিঙ্গেল বন্ড খুঁজে পাবা সবগুলো হবে সিগমা। 1 2 3 4, 4টা সিগমা হয়েছে। 4টা সিগমা হওয়ার পরে তোমার চিন্তা হচ্ছে এই সিগমা বন্ধনগুলোর মধ্যে বা এই সিগমা বন্ধনগুলো পাওয়ার পরে আমার আর কোনো বন্ধন অবশিষ্ট আছে কিনা। এখন তুমি আমারে বলতেছো যে হ্যাঁ ভাইয়া আমার বন্ধন অবশিষ্ট আছে। সেটা কি? আমার অবশিষ্ট বন্ধনটা হচ্ছে এই যে এই জায়গাটুকুতে অবশিষ্ট আমার এই বন্ধনটাকে, এই যে দ্বিবন্ধনটা, এই দ্বিবন্ধনের মধ্যে আগে আমার একটা সিগমা বন্ধন হবে, এই দ্বিবন্ধনের মধ্যে আমার আগে একটা সিগমা বন্ধন হয়ে নিবে, যেটা আমার অবশিষ্ট থাকবে এরপরে সেটা হচ্ছে আমার পাই বন্ধন। তাহলে আমার আগে অলরেডি হচ্ছে 4টা সিগমা আছে, নতুন আরো একটা সিগমা আমি পাইছি, তাহলে মোট আমার সিগমা কয়টা হয়ে গেল? 5টা। এবং ওই 5টার পরে তুমি আমারে বলতে পারবা ভাইয়া তার সাথে হচ্ছে আমার একটা পাই বন্ধন আছে। তাহলে ইথিন অণুতে প্রাপ্ত সিগমা এবং পাই বন্ধন কয়টা? তখন তুমি উত্তর দিতে ভাইয়া 5 সিগমা প্লাস 1 পাই। তোমার এমসিকিউর জন্য এই কোশ্চেনটাও খুব কাজে দিবে। থিওরিটিক্যাল কনসেপ্ট তো দিয়েই দিলাম, তার বন্ধন কোণ, তার আকার কি এটাও তোমাকে বলে দিলাম, এবং সঙ্গে সঙ্গে তার পার্সেন্টেজ লেভেলটাও আমি তোমাকে দেখাই দিলাম। এবং আমার আজকের আলোচনার লাস্ট টপিক, এই টপিক হচ্ছে আমার এসপি সংকরায়ন। কি নাম বললাম? এসপি সংকরায়ন। এসপি সংকরায়ন তুমি কিভাবে গঠন করবা বলো? একটি এস অরবিটাল, একটি এস এবং একটি পি অরবিটাল, একটি এস এবং একটি পি অরবিটাল একত্রে মিশে সমশক্তি সম্পন্ন নতুন দুইটি অরবিটাল তৈরি করার যে প্রক্রিয়া, দুইটি অরবিটাল তৈরি করার প্রক্রিয়ায় এসপি সংকরায়ন।
ঠিক আছে? আচ্ছা, এখন এই এসপি সংকরায়নের বেলায় তার এস এর পরিমাণ কত? এবার বলো ভাইয়া, এস এর পরিমাণ হবে 1/2 ইন্টু 50%। তাহলে সরি, একবারই আমি উত্তর লিখে দিছি 100%, এবং আমি অ্যান্সার পাচ্ছি 50%। আর পি এর পরিমাণ আবারও তুমি লিখো 1/2 ইন্টু 100%। এবার তুমি উত্তর পাচ্ছ কত? আবারও 50%। এবার বলো পরিমাণ আমার বাড়ছে কার? তোমার উত্তর ভাইয়া এস এর। পরিমাণ আমার কমছে কার? এবার তোমার উত্তর হচ্ছে ভাইয়া পি এর। কেন? ওই যে সংখ্যা কমছে পি এরটা। ফলাফলস্বরূপ তুমি বলতে পারবা যে অ্যালকাইন, মানে যখন আমরা এসপি সংকরায়ন পাচ্ছি এটা কার জন্য প্রযোজ্য? অ্যাকচুয়ালি অ্যালকাইনের জন্য। তো অ্যালকাইন সমগোত্রীয় শ্রেণীতে আমাদের এস এর চার্জ ডেন্সিটি তুলনামূলকভাবে যথেষ্ট বেশি থাকে। ফলাফলস্বরূপ ইলেকট্রন ঘনত্ব ওইদিকে পুরো ঘনত্ব মানে কি, ঘন সন্নিবিষ্টিত অবস্থায় তোমার সামনে সে হাজির হয়। ফলাফলস্বরূপ বিক্রিয়া কৌশলের অনেকখানি পরিবর্তন ঘটে। ওইটা বললেও এখন বুঝবা না, যারা পারো না অযথা হচ্ছে বলে লাভ নাই, মাথা গরম হয়ে যাবে। তাহলে আপাতত আমি লিখে দিলাম 1s2 2s2 2px1 এবং 2py1, এবং তুমি ভদ্রতাবশত বুঝাইলা যে আমার 2pz আছে কিন্তু 2pz আমার ফাঁকা। এইবার তুমি হচ্ছে হাইব্রিড অরবিটাল কনভার্ট করো। হাইব্রিড অরবিটালে কনভার্ট করে তুমি হচ্ছে এখানে 1s2, তারপরে 2s1 লিখলা, 2px1 লিখলা, 2py1 লিখলা, এবং আমার 2pz1 তুমি লিখে দিলা। এবার সে প্রিভিয়াস কাজ, আবারও তুমি হচ্ছে এখানে এস কে সাজাও, এরপরে আবার তুমি হচ্ছে পি কে সাজাও। পি এর বেলায় আমাদের ঘর আবার 3টা রেডি করো, আরও একটা ঘর রেডি করো, এবং তুমি এখন বলতে পারবা যে ভাই এইবার তো আপনি নাম বলতেছেন এসপি, তার মানে একটা এস কাজে লাগবে, একটা পি কাজে লাগবে, বাকি 2টা আমার রয়ে যাবে, তাই না? যা ধারণা করতেছো, সন্দেহ করতেছো, পুরোটাই সঠিক। এই এতটুকু অংশ মিল্লা হচ্ছে আমাদের এসপি সংকরায়ন। এসপি সংকরিত অরবিটাল। আর এইখানে লিখবো আমরা কি জানো? অসংকরিত অরবিটাল। অসংকরিত অরবিটাল। বোঝা গেছে? আচ্ছা, এইবার আমাদের আসল খেলা শুরু ভাই। আসো, পুরোটা উপরে উঠায় দিলাম, বলতে পারো আরো চাপায় দিলাম। তাতে হবে কি, মানে লেখা পড়তে কষ্ট হবে, বাট আমার চিত্রটা এখানে খুব সুন্দর হবে। তাহলে আমি নিব না এখানে কাকে? এই অসংকরিত অরবিটাল অ্যাকচুয়ালি কে ভাইয়া? পি ওয়াই, আর কে আমাদের পি জেড। এবার তাকাই, চলো দেখি। প্রথমে আমি হচ্ছে কার্বন লিখলাম, এখানে একটা দাগ দিলাম, আরেকটা কার্বন আনলাম, আরেকটা দাগ দিলাম, হয়েছে? আচ্ছা, যখন আমি এখানে দিচ্ছি আরেকটা কার্বনের জন্য, এখানেও একটা কার্বনের জন্য, কালার চেঞ্জ করলাম, হাইড্রোজেন দিলাম। আচ্ছা, এখানে আবার দিলাম, হয়েছে? সংকরিত অবস্থা কিন্তু চলে গেছে। এখন তুমি বলবো ভাইয়া যোজনী তো আমার 4, কিন্তু আপনি তো দিচ্ছেন কয়টা? মাত্র 2টা। আমার কয়টা অরবিটাল বাকি আছে? 2টা, একটা পি ওয়াই আর একটা কি পি জেড। পি ওয়াই কে একদম স্ট্রেট লাইনে তুমি এখানে বসায় দাও। কালারটুকু একদম ভেবে চিন্তে ডিফারেন্ট রাখতে হবে যেন তুমি বুঝতে পারো। একটা কালার দিলাম এখানে, হয়েছে? এবং এখানের যে কালারটা এখানেও সেম একই কালারে আমি দিলাম যেন আমাদের ওভারল্যাপিংটা সহজে আমি বুঝাইতে পারি, হয়েছে? এইটা হচ্ছে এই কার্বনের জন্য পি ওয়াই, এটা হচ্ছে আমার এই কার্বনের জন্য পি ওয়াই। 2টা কার্বন নিছি, 2টা কার্বনের পি ওয়াই পারস্পরিক ওভারল্যাপিং এর মাধ্যমে আমাদেরকে একটা বন্ধন তৈরি করে দিছে। সেই বন্ধনকে তুমি নাম দিচ্ছ কি ভাইয়া? পাই বন্ধন। এখন তুমি বলবো ভাইয়া আমার অসংকরিত পি ওয়াই তো আমি দিছি, কাজে লাগাইছি, আমার পি জেড তো রয়ে গেছে, ফাইন। এইবার আমাদের সেই পি জেডকে আমি কাজে লাগাই। আচ্ছা, এই কালার তো তুমি বুঝবা না, এটা খুব একটু ইয়া হয়ে গেছে। এই যে আমার সেই পি ওয়াই, এখানেও আমি পি ওয়াই দিলাম, ছোট করে দিলাম। এখানে আমার আরেকটা পি ওয়াই, এই জায়গাতে আমার আরেকটা পি ওয়াই, এইখানে একটা, এইখানে একটা, এবং তারা আবার কি করছে ভাইয়া? পাই বন্ধন তৈরি করছে। তোমার কাছে খুবই হিজিবিজি লাগতেছে, কিন্তু তোমার হিজিবিজি জায়গাটা আমি একটুখানি, মানে সেন্সটা আমি একটুখানি ডাউন করে দিই। এখানে ওভারল্যাপিং হয়েছে, দেখছো? সিগমা। এখানে পারস্পরিক আবার ওভারল্যাপিং হয়েছে, সিগমা। এখানে আবার ওভারল্যাপিং হয়েছে, সিগমা। এটা কাদের মধ্যে ওভারল্যাপিং হয়েছে ভাইয়া? একটা হাইড্রোজেন। এখানেও তুমি কি নিছো? আবার হাইড্রোজেন, ওকে? আর বাকি যতগুলা ছিল কালার কিন্তু আমি ওইভাবে রাখছি। এই যে এটা, এটা আমার কে ছিল? পি ওয়াই না ভাই?
নাকি পিজেড? পিজেড ছিল, পিওয়াই তো আমি নিয়ে ফেলছি। এই যে আমার পিজেড। তাহলে পিজেড এর অধিক্রমণের মাধ্যমে একবার পাই বন্ধন হয়েছে, পিওয়াই অধিক্রমণের মাধ্যমে আবার পাই বন্ধন হয়েছে, আর তুমি এখানে সরাসরি কি আমাদের বন্ধনটাকে দেখাই দিতে পারতেছো সিগমা, যে সরাসরি অধিক্রমণের মাধ্যমে আমাদেরকে তৈরি করে দিছে। এখন তার স্ট্রাকচার তুমি যখন আঁকতে যাবা, খেয়াল করে দেখো, কার্বনের স্ট্রেট লাইন দিছো, আবার একটা দিছো, এখানে একটা হাইড্রোজেন আঁকছো, এখানে তুমি আবার আরেকটা হাইড্রোজেন দিছো। ভালো মতো খেয়াল করো, সাদাটা পুরাটা কি দিছো তুমি? সরাসরি অধিক্রমণের মাধ্যমে যেটা বানাইছো। এবার তুমি এখানে আসো, এইটার বেলায় তুমি যে দাগটা দিচ্ছ, খেয়াল করে দেখো, এই যে এই কালার আর এই কালার মিলছে, তার মানে একটা পাই বন্ধন তুমি এখানে মিন করছো। এবার তুমি আরেকটা এই কালার দাও, এই যে এটা দেখছো, এর মাধ্যমে তুমি যে বন্ধনটা বা যৌগটা এখানে তৈরি করছো, এটা হচ্ছে একটা ইথাইন অণু। কি নাম দিছি? ইথাইন। ইথাইন মানে তুমি এখন কি বলতেছো? এটা অ্যালকাইন সমগোত্রীয় শ্রেণীর অন্তর্ভুক্ত। মানে তুমি ভাই ইহজাগতিক জীবনে যতবার অ্যালকাইন নিয়ে আলোচনা করবা, তার মানে হচ্ছে সে কোন সংকরিত? এসপি সংকরিত। এসপি সংকরিত অ্যালকাইন। এখন অ্যালকাইন যখন তুমি নিছো, এবার আগেরটা শিখো, তাহলে অ্যালকিন নিয়ে যখন আলোচনা করবা তখন হবে অ্যাকচুয়ালি কি? sp2 সংকরিত। আর যখন তুমি sp3 বলবা, দ্যাট ওয়ান ইজ ফর আওয়ার অ্যালকেন। এখন তোমরা যে ফার্স্ট ইয়ারের আলোচনা করতেছো, যে সেকেন্ড ইয়ারের পড়তেছো, অ্যালকেন অ্যালকাইন হোক অথবা ফার্স্ট পার্টের হাইব্রিডাইজেশন হোক, আমি তোমার অ্যালকেন অ্যালকাইনের পুরোটা এখানে দেখাই দিছি। ফিনিশিং পার্ট যেটা আমার বাকি আছে, সেটা হচ্ছে তার আকার। প্রথমে হচ্ছে তার বন্ধন কোণ। তার বন্ধন কোণের মান হবে পুরো সরাসরি ভাই 180 ডিগ্রি, 180 ডিগ্রি। আর তার আকার হবে কি? আকার হবে আমাদের সরল রৈখিক, সরল রৈখিক অথবা লিনিয়ার। এবার বোঝা গেছে? এবং এই সংকরায়ন পুরাটা ভাই গুছানোর পরে তুমি বলতে পারবা যে না, আদতে আমি মোটামুটি হচ্ছে আমার সংকরিত কাঠামো কিছুটা হইলেও কি ভালো মতো বুঝতে পারছি। আশা করতে পারি এরপরে তোমরা রেগুলার নিয়ে তেমন কোনো সমস্যা আমাকে বলবা না, বা তুমি আমাকে বলতে আসবা না যে ভাই আমার এর বেশি আর কোনো ঝামেলা এখানে আছে। বোঝা গেছে? তো যখন আমাদেরকে সংকরায়ন থেকে প্রশ্ন দিবে, এবার তোমাকে হচ্ছে প্রশ্ন ধরার বুদ্ধি বলে দিই। ফাইনালি তুমি যখন কার্বনের বেলায় কোনো একক বন্ধন খুঁজে পাবা, বুঝো, তুমি যখন কোনো কার্বনের বেলায় একক বন্ধন খুঁজে পাবা, তার মানে হচ্ছে সে আমাকে অ্যালকেন সমগোত্রীয় শ্রেণী নির্দেশ করতেছে। বুঝো, যখন তুমি কোনো কার্বনের বেলায় দ্বিবন্ধন খুঁজে পাচ্ছ, তার মানে সে তোমাকে অ্যালকিন সমগোত্রীয় শ্রেণী নির্দেশ করতেছে। ওকে? যখন তুমি কোনো কার্বনের বেলায় ত্রিবন্ধন খুঁজে পাচ্ছ, এই ত্রিবন্ধন খুঁজে পাওয়া মানে হচ্ছে তোমাকে সে অ্যালকাইন সমগোত্রীয় শ্রেণী নির্দেশ করতেছে। এবং যখন তুমি হচ্ছে অ্যালকিন এবং অ্যালকাইন আমাকে বলতেছো, তুমি মনে রাখবা, তুমি অ্যালকেন আমাকে বলতেছো মানে হচ্ছে তুমি অ্যাকচুয়ালি sp3 হাইব্রিডাইজেশনে চলে গেছো। মানে যাবতীয় যত প্রকার অ্যালকেন নিয়ে তুমি ইহজাগতিক জীবনে এখন আলোচনা করবা, তার মানে হচ্ছে সে আমাদের কি হবে? sp3 হাইব্রিডাইজেশন। যখন তুমি বলবা অ্যালকিন, তার মানে সে হবে আমাদের sp2 হাইব্রিডাইজেশন, sp2 হাইব্রিডাইজেশন। এবং সর্বশেষ তুমি যদি বলো যে না ভাইয়া আমি sp নিয়ে আলোচনা করব, মানে অ্যালকাইন নিয়ে আলোচনা করব, তার মানে সে হবে আমাদের sp হাইব্রিডাইজেশন, sp হাইব্রিডাইজেশন হলো। এবং জৈব যৌগ সমূহ নিয়ে যখন তুমি আলোচনা করতে আসো, এটা হচ্ছে আমাদের একক বন্ধন, এটা হচ্ছে আমাদের দ্বিবন্ধন, এটা হচ্ছে কি আমাদের ত্রিবন্ধন। এদের বেলার আলোচনার শেষে sp3 হাইব্রিডাইজেশন নিয়ে যখন তোমার বলা অ্যাকচুয়ালি হয়ে যাবে, তার বন্ধন কোণের মান ভাইয়া কত বলছি? 109.5 ডিগ্রি। আল্লাহর দোহাই লাগে ভাই এটা মুখস্থ করবা। যখন sp2 সংকরায়ন আসবে তখন তার বন্ধন কোণের মান হবে 120 ডিগ্রি। যখন আমাদের sp হাইব্রিডাইজেশন আসবে তার বন্ধন কোণের মান হবে ভাইয়া 180 ডিগ্রি। অ্যান্ড ফাইনাল সেটআপে তুমি আমারে বলতে পারবা যে ভাইয়া যদি আমি এর আকার বের করতে চাই, তখন আমি বলতে পারবো টেট্রাহেড্রাল, মনে থাকবে? বা বাংলায় চতুস্তলকীয় এক। এবার আমি বললাম এটা, এবার হবে আমাদের কি? ট্রাইগোনাল।
ইংরেজি নাম সহ পড়ো, কাজে দিবে। ট্রাইগোনাল মানে হচ্ছে আমাদের এখানে তুমি বলতে পারবা সমতলীয় ত্রিভুজাকার, অনেকে আবার ত্রিকোণাকার বলে, তো তুমি ত্রিভুজাকার বললেও কোনো সমস্যা নাই, সমতলীয় ত্রিভুজাকার। এবং ফাইনালি তুমি আমার উত্তর দিচ্ছ, এটা হবে আমাদের লিনিয়ার মানে সরল রৈখিক, লিনিয়ার বা সরল রৈখিক। ভাই এই ক্লাসের পরেও যদি তুমি হাইব্রিডাইজেশন না পারো, আমি অত্যন্ত দুঃখের সহিত বলতে পারতেছি তোমার সায়েন্সে পড়ার দরকার নাই, তুমি পসিবল হলে আবার আর্টস কমার্স পড়া শুরু করো, ঠিক আছে? মানে যদি তোমার এরপরেও সংকরায়ন নিয়ে কোনো সমস্যা থাকে, মানে তুমি হচ্ছে এখানে সিঙ্গেল বন্ড পাবা, মানে এরকম একক বন্ধন, কোথাও কোনো দ্বিবন্ধন নাই, ত্রিবন্ধন নাই, কোনো কিছুই নাই, এটা একদম পুরো লাল কালিতেই দিলাম যেন তোমার বুঝতে সুবিধা হয়। এবং ফাইনালি যখন তুমি হচ্ছে এগুলা লিখবা, এবং তুমি মনে রাখবা যাবতীয় সমস্ত প্রকার একক বন্ধন, এই যে সমস্ত প্রকার একক বন্ধন মানে এদের বেলায় অলওয়েজ আমার থাকবে হচ্ছে সিগমা বন্ধন, সিগমা বন্ধন। আর যখন তুমি হচ্ছে দ্বিবন্ধন কিংবা ত্রিবন্ধন পাবা, তখন সিগমা তো তুমি পাবাই, মানে সিগমা হচ্ছে কমন, সিগমা ছাড়া কোনো কিছুই হবে না, তার মানে সেখানে সিগমার পাশাপাশি আবার কে আসবে, পাই বন্ধন। এখন কোনো এক সময় আমরা আবার সিগমা এবং পাই বন্ধনের পার্থক্যগুলোও কি দেখা শিখব। তাহলে অল ওভারঅল আমি তোমাদেরকে আজকের ক্লাসে হাইব্রিডাইজেশনে কিভাবে তুমি sp3 সংকরিত কাঠামো শিখবা, কিভাবে sp2 শিখবা, কিভাবে sp শিখবা, এই সব কিছু হচ্ছে ব্যাখ্যা করে দিলাম। পরবর্তী ক্লাসের আলোচনায় থাকবে sp3 এর ব্যতিক্রম এবং sp2 এর ব্যতিক্রম, কিন্তু সেই ক্লাসের আগে তোমার কাজ হবে এই ক্লাসটুকু পরিপূর্ণভাবে দেখে নেওয়া, শেষ করা, এবং কারো কোনো কনসেপ্টের সমস্যা থাকলে সেই কনসেপ্টগুলো একদম গুছিয়ে নেওয়া, এবং ইনফরমেশনগুলো কখনোই তুমি ভুলবা না। তুমি তোমার পরীক্ষাতে গিয়ে দেখবা এখান থেকে তুমি পরীক্ষায় প্রশ্ন পাচ্ছ। আজকে এতটুকু পর্যন্তই থাকলো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এবং ক্লাস শেষে সাবস্ক্রাইব বাটনে চাপ দিতে ভুল করো না। খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।